আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। ঝটিকা মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রাম্প সেই মোদি এসে কিছু করে যাবে না, বললেন মির্জা ফখরুল। কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছে নেই, জানালেন নাহিদ। এবং ঈদের পর অস্থির বাজার, নাকাল ক্রেতা। অভিনন্দন, ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি আমি রেজা রায়হান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এদিন প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মেঘ বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার তারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই। ANFREL হচ্ছে এশিয়ার নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত 2 দশক ধরে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এজন্য পুলিশ সদস্যদের বিষয়টিও ভাবা হচ্ছে। আমরা চেষ্টা করছি যারা নিচের স্তরের পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখার, তাহলে তারা সহজেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। পুলিশের ছুটির সংখ্যা খুবই কম বলে জানান তিনি। এ সময় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিছিল যেন ভবিষ্যতে না হতে পারে সে ব্যাপারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এটা কন্ট্রোল করতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং, ভারতের নরেন্দ্র মোদী এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না। যা করার আমাদেরই করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে। যেভাবে গণ অভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবে এক হয়ে কাজ করতে হবে। রোববার রাজধানীতে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে, খুব ভালো হবে। তিনি বলেন, ডক্টর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন, তাকে ধন্যবাদ জানাই। আশা করি ডক্টর ইউনূস সফল হবেন। আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য করি। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে এনসিপি নতুন বন্দোবস্ত চায় উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার চান তারা। কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছে নেই। শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বারবার পর্যদস্ত করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রকে একদল বা একক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রে পরিণত করা হয়েছিল। সংস্কারের মাধ্যমে তা ফিরিয়ে আনা হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের বলেন, আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে। কিছু মানুষ নানাভাবে আমাদের হেনস্থা করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বক্তব্য, বিবৃতি দিয়ে আমাদের কথাবার্তাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তাদের দাবি আমরা নাকি সুবিধাবাদী, সুবিধাভোগী। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের নামে রেড নোটিশ জারির আবেদন জানিয়ে ইন্টারপোলে চিঠি দিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। দেশের বাইরে অবস্থানরত এসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে পৃথক 3 দফায় এই আবেদন করা হয়েছে বলে জানা গেছে। রেড নোটিশ জারির আবেদনের তালিকায় শেখ হাসিনা ছাড়াও নাম রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আকম মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর জানান, আদালত, প্রসিকিউশন ও তদন্তকারী সংস্থার আহ্বানে এ আবেদন করা হয়েছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা কবে? ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় নামে পৃথক সচিবালয়ের খসড়া প্রস্তুত করা হয়েছে।
উপদেষ্টা পরিষদ কর্তৃক খসড়াটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেলেই রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি হবে। অধ্যাদেশ জারির মধ্য দিয়ে কাঙ্ক্ষিত রূপ পাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের। তবে খসড়া প্রস্তুত হলেও সাংবিধানিক কারণে বাকি প্রক্রিয়া এগোচ্ছে না বলে সূত্র জানিয়েছে। জানা গেছে, পৃথক সচিবালয় প্রতিষ্ঠার আইন হলে তা বিদ্যমান সংবিধানের 116 অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হবে। এমন পরিস্থিতি এড়াতেই সংশ্লিষ্ট অনুচ্ছেদের সংশোধন বা সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হলে সচিবালয় প্রতিষ্ঠার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে মন্ত্রণালয়। এ কারণে সময় নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সপ্তাহের ব্যবধানে আবারও অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে বাজারে কেজি প্রতি দাম 20 থেকে 30 টাকা বেড়েছে। এছাড়া বেড়েছে পেঁয়াজের দাম। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা যায়। বাজারের এই অস্থির পরিস্থিতিতে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, ঈদের পর এখনও পুরোপুরি সচল হয়নি সরবরাহ। এতে শাকসবজি কম আসায় দাম বাড়ছে। ক্রেতারা বলছেন, রমজানের সবজির দাম কম থাকলেও ঈদের পর থেকেই শাকসবজির বাজার চড়া। দাম কমাতে বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে, না হলে আরও অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি বিনিময়ের ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের দেওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় হামাসের প্রধান খলিল আল হায়া কথা বলেছেন। টেলিভিশনে দেওয়া এক ভাষণে খলিল আল হায়া বলেছেন, হামাস আর অন্তর্বর্তীকালীন চুক্তিতে সম্মত হবে না। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, হামাসের এই অবস্থান ইসরায়েল মেনে নেবে না ও গাজায় তেল আবিবের সাম্প্রতিক অভিযান আরও দীর্ঘায়িত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আলোচনার ক্ষেত্রেও নেতৃত্ব দেওয়া হায়া বলেন, গাজা যুদ্ধের অবসান, ইসরায়েলের হাতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি ও গাজার পুনর্গঠনের বিনিময়ে হামাস তাদের হেফাজতে থাকা বাকি সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য শিগগির আলোচনায় অংশগ্রহণ করতে প্রস্তুত। দেশে বসবাসকারী আফগান শরণার্থীদের মধ্যে যাদের শরণার্থী সংক্রান্ত প্রয়োজনীয় নথি নেই, তাদেরকে আগামী 30 এপ্রিলের মধ্যে পাকিস্তান ত্যাগের আলটিমেটাম দিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী এই আলটিমেটাম ঘোষণা করেছেন। শুক্রবার রাজধানীর ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান দশকের পর দশক ধরে অতুলনীয় আতিথেয়তা দেখিয়েছে, কিন্তু এখন সময় এসেছে দেশের অভিবাসন সংক্রান্ত আইন কড়াকড়িভাবে আরোপের। যেসব আফগানের শরণার্থী হিসেবে বসবাসের জন্য বৈধ কাগজপত্র নেই, তাদেরকে অবশ্যই 30 এপ্রিলের মধ্যে পাকিস্তান ছাড়তে হবে। অন্যথায় 30 এপ্রিলের পর থেকে সরকার পদক্ষেপ নেবে এবং আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে। এবার বিনোদনের সংবাদ। সপ্তাহখানেক হলো আন্তর্জাতিকভাবে যাত্রা শুরু করেছে আফরান নিশোর ছবি দাগি। শিহাব শাহীন পরিচালিত এই ছবিটি গত 12 এপ্রিল অস্ট্রেলিয়ায় মুক্তি পায়। সেখানে শুরুর দিন থেকে প্রতিটি শো হাউসফুল যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। বলা বাহুল্য, দেশের মতো সেখানকার দর্শকদেরও মন ছুঁয়েছে ছবিটি। অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের প্রেক্ষাগৃহেও চলছে ছবিটি, সেখানেও পেয়েছে বেশ ভালো সাড়া। এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় চমক দেখাতে যাচ্ছে দাগি। আগামী 25 এপ্রিল থেকে নিউ ইয়র্ক সহ উত্তর আমেরিকার মোট 15টি শহরে দেখা যাবে সিনেমাটি। এটি পরিবেশিত হচ্ছে বায়োস্কোপ ফিল্মসের ব্যানারে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কেউ গার্ডেন সিনেমাসে দাগের জন্য 7 দিন ব্যাপী 21 শো এর বিশেষ আয়োজন করা হয়েছে। এবার খেলাধুলা সংবাদ। বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সিএফও মোহাম্মদ সরফরাজ হাসান সিদ্দিকী পদত্যাগ করেছেন। বাফুফে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে, যা কার্যকর হবে 10 এপ্রিল থেকে। পদত্যাগপত্র গৃহীত হলেও দুই পক্ষের শর্ত অনুযায়ী আরও 3 মাস বাফুফেতে থাকবেন সরফরাজ। এই অন্তর্বর্তী সময়ে তিনি মূলত দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। বাফুফের ব্যাংকিং সংক্রান্ত বিষয়াবলী এবং আন্তর্জাতিক সংস্থা ফিফা, এএফসি ও সাফের সঙ্গে সরফরাজের পরবর্তী আর্থিক যোগাযোগ করবেন ফিনান্স বিভাগের আরেক কর্মকর্তা সৈয়দ আমিরুল। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে এক বার্তার মাধ্যমে বিষয়টি অবহিত করেছেন। একের পর এক বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট, তেমনি সুযোগ তৈরি হচ্ছে অসাধু চক্রেরও। তবে ম্যাচে ফল পরিবর্তনকারী সন্দেহজনক পারফরম্যান্স কিংবা ফিক্সিংয়ের মতো ঘটনা প্রতিরোধেও রয়েছে কঠোর আইন। তেমনই একটি আইনে নিষিদ্ধ হয়েছেন ভারতীয় টুর্নামেন্ট মুম্বাই টি-20 লিগের একটি দলের মালিক। 2 ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় গুরমিত সিং ভামরাকে এই শাস্তি দেওয়া হয়েছে। নিষিদ্ধ গুরমিত মুম্বাই টি-20 লিগের সুপারসনিক ফ্র্যাঞ্চাইজির মালিক।
2019 সালে মুম্বাইয়ে ওই টুর্নামেন্ট চলাকালে তিনি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন দুই ক্রিকেটার ধাওয়াল কুলকার্নি ও ভাবিন ঠক্করকে। পরে গুরমিতের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয় তাকে নিষিদ্ধ করেছেন বিসিসিআইয়ের ন্যায়পাল ও অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র, যদিও তার আদেশনামায় নিষেধাজ্ঞার মেয়াদ উল্লেখ করা হয়নি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। ঝটিকা মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রাম্প সেই মোদি এসে কিছু করে যাবে না, বললেন মির্জা ফখরুল। কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছে নেই, জানালেন নাহিদ। এবং ঈদের পর অস্থির বাজার, নাকাল ক্রেতা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজে। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।